ক্লাস 12 এর একটা ভাই আমাকে কমেন্ট করেছে, দাদা কমেন্ট করেছে যে স্যার একটা আরজি রাখবেন, প্লিজ বিএসটিডির সাজেশন গুলো দেবেন একটু প্লিজ। সে আমাকে আমার কাছে অনুরোধ করেছে বিএসটিডি সাজেশন গুলো নিয়ে। আজ আমি দুদিন আগে আমাকে কমেন্টটা করেছিল, আমি সময় পাইনি, তাই আজকে সময় পেয়ে সারাদিন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই সাজেশনটি তৈরি করেছি, যেটা এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি এখানে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দেবো যে কোনগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে দিই, এই কোশ্চেনগুলো বাদেও তোমাদের যদি নিজের কোনো কোশ্চেন ইম্পর্টেন্ট বলে মনে হয় সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু পড়ে যেও, ঠিক আছে? কারণ তোমাদের নিজেদের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলোই পরীক্ষায় আসলো, কিন্তু তোমরা পড়ে গেলে না, তখন সব থেকে বেশি খারাপটা লাগে, এটা আমি জানি। তার জন্য যে কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয় তারা সেই কোশ্চেনগুলোও পড়ে যেও। আর সাথে সাথে আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো ভালো করে পড়ে যেও, ঠিক আছে? বিএসটির সাজেশন দেওয়া খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। কোন কোশ্চেনটা অ্যাকুরেট আসতে পারে সেটা বলা খুবই মুশকিল। তার জন্য আমি শুধুমাত্র পার্টিকুলার একটা কোশ্চেনকে দিইনি, মানে একটা টপিক তুলে সেগুলো সম্পর্কে ডিটেলসে আমি দিয়েছি আমাদের সাজেশনের মধ্যে, ঠিক আছে? তো এই টপিকগুলো উপর বেস করে ভালো করে পড়ে যাও, ঠিক আছে? তো সবার প্রথমে তোমরা ব্যবস্থাপনার নীতির বৈশিষ্ট্যগুলো পড়বে ভালো করে। তারপরে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা অসুবিধা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়ে যাও। তারপরে টেলর ও ফেলের নীতির সাদৃশ্য, বৈসাদৃশ্য, পার্থক্য, মিল অমিল। আমি দেখো, অনেকেই তোমরা জানো যে সাদৃশ্য আর মিল একই জিনিস, আবার বৈসাদৃশ্য আর অমিল বা একই জিনিস, ঠিক আছে? তো আমি তবুও আলাদা আলাদা ভাবে কেন লিখে দিয়েছি, অনেকের বুঝতে অসুবিধা হয়। তোমরা মনে রাখবে সাদৃশ্য মানে হচ্ছে মিল, আর বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল। মানে তোমাদের বৈসাদৃশ্য বা সাদৃশ্য দুটি করে লিখতে বলুক, বা মিল বা অমিল লিখতে বলুক, অ্যান্সারটা কিন্তু একই হবে, ঠিক আছে? যদি আসে টেলরের ও ফেয়লের নীতির দুটি সাদৃশ্য অথবা দুটি মিল, অথবা এরকমটা আসতে পারে যে টেলর ও ফেয়লের নীতির দুটি মিল ও অমিল লেখো, দুটি করে, একই জিনিস, ঠিক আছে? সাদৃশ্য আর মিল, আর বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল। আমরা পার্থক্যটাও পড়ে যাও, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। তারপরে হচ্ছে 4 নম্বর যে কোশ্চেনটা, আদেশ দানের একতা ও নির্দেশ দানের একতা, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, তোমরা পড়ে যাও। এই কোশ্চেনটা কোনো বছর রিপিট করেনি, আমি পাশে পাশে লিখে দিয়েছি যে কোন কোশ্চেনগুলো এর বিগত বছরগুলোতে এসেছিল কিন্তু গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে। এরকম এটা 2017-তে এসেছিল, এই কোশ্চেনটা 2017-তে এসেছিল, এটাও 17-তে, কিন্তু এই কোশ্চেনটা আমাদের কোনো ইয়ারেই কিন্তু আসেনি। তার জন্য এই কোশ্চেনটা ভালো করে পড়ে যেও তোমরা, ঠিক আছে? আদেশ দানের একতা ও নির্দেশ দানের একতা ভালো করে পড়ে যেও। তারপর হচ্ছে ব্যবস্থাপনার নীতি, উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য, এটা 2017-তে এসেছিল, তবু আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, তোমরা দেখে যেও। তারপর হচ্ছে ব্যবস্থাপনার পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য, পার্থক্যগুলো পড়া খুবই সহজ, তার জন্যই আমি দিয়েছি, এগুলো পড়ে যেও, ঠিক আছে? আসলে আশা করি পারবে। হচ্ছে কারবারি পরিবেশ, কারবারি পরিবেশের থেকে তোমরা ভালো করে পড়ে যেও। উদারীকরণের ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? উদারীকরণের ধারণাটি ব্যাখ্যা করো, মানে উদারীকরণ বলতে কি বোঝো, পুরা উদারীকরণটা ভালোভাবে বুঝে পড়ে যেও। আর উদারীকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পড়ে যেও। এটাই সব থেকে বেশি এবারের জন্য ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। তার সঙ্গে এটাও দেখে যেও ভালো করে, বেসরকারিকরণের ধারণা দাও, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি, মানে ধারণাটা ভালোভাবে, বেসরকারিকরণ বলতে কি বোঝো এটা ভালোভাবে পড়বে, তার সঙ্গে সঙ্গে পক্ষে ও বিপক্ষে যুক্তিটাও পড়ে যেও, ঠিক আছে? কিন্তু আমার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে উদারীকরণের ধারণাটি ব্যাখ্যা করো এটাকে। এরপরে হচ্ছে কারবারি পরিবেশের গুরুত্ব। গুরুত্ব আর প্রয়োজনীয়তা জিনিসটা কিন্তু একই।
গুরুত্ব আর প্রয়োজনীয়তা বা ভূমিকা, তিনটা জিনিস কিন্তু একই জিনিস। ঠিক আছে, যে কারবারি পরিবেশের গুরুত্ব, ভূমিকা বা প্রয়োজনীয়তা যাই আসুক না কেন, অ্যান্সার কিন্তু আমাদের একই হবে। ঠিক আছে, তো সংক্ষেপে আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে হচ্ছে কারবারি পরিবেশ বলতে কি বোঝো? এর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ, মানে অভ্যন্তরীণ কারবারি পরিবেশ আর বাহ্যিক কারবারি পরিবেশ সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেন গুলো ভালো করে দেখে যাও। তারপরে যে কোশ্চেনটা পরিকল্পনার থেকে যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, একটা হচ্ছে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পার্থক্য, কর্মনীতি ও কর্মপ্রণালীর মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ, বলার কিছুই নেই। তারপরে হচ্ছে পরিকল্পনা প্রক্রিয়া ধাপসমূহ, এই কোশ্চেনটা খুবই 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 গুরুত্বপূর্ণ, যে পরিকল্পনা প্রক্রিয়া ধাপসমূহ আসতে পারে এই বছরের জন্য। ঠিক আছে, এটা কিন্তু 100% তোমরা পড়ে যেও। ঠিক আছে, তারপরে যে পরিকল্পনার অসুবিধা বা সীমাবদ্ধতা, আমি বা দিয়ে লিখে দিয়েছি, কারণ তোমাদের অসুবিধা বলেও আসতে পারে, আবার সীমাবদ্ধতা গুলি লেখো এটা বলেও আসতে পারে, অ্যান্সার একই হবে। অসুবিধা যদি আসে পরিকল্পনার অসুবিধাগুলি লেখো, তবু একই অ্যান্সার হবে, সীমাবদ্ধতা গুলি লেখো একই অ্যান্সার। ঠিক আছে, তো দেখে যাও। তারপরে এটা পার্থক্যটা দেখে যাও, পার্থক্য পড়া খুবই সহজ হয়, তার জন্য দিয়েছি। কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য 2016 সালে এসেছিল, তবুও পড়ে যাও, কারণ রিপিট কোশ্চেন আমাদের কিন্তু আসে। ঠিক আছে, এরপরে আমরা সরাসরি চলে যাব সংগঠনের মধ্যে। সংগঠনের মধ্যে তোমরা পড়বে নিয়ম মাফিক এবং অনিয়ম মাফিক সংগঠনের মধ্যে পার্থক্য বা ধারণা। ঠিক আছে, এটা 2022 সালে এসেছিল, তবু আমার মনে হচ্ছে যে আসতে পারে। তারপরে হচ্ছে আর এই পার্থক্যগুলো পড়লে নিয়ম মাফিক বা অনিয়ম মাফিক যে সংগঠন, সেটা সম্বন্ধে তোমাদের একটা ধারণা হবে। তোমরা অন্য কোশ্চেন আসলেও কিন্তু এখান থেকে লিখতে পারবে, তার জন্য আমি দিয়েছি, গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে কেন্দ্রীকরণ আর বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য, এটা যদিও 2016 সালে এসেছিল, কিন্তু তবুও রিপিট আসার চান্স আছে। তারপরে তোমরা পড়ে যাবে রৈখিক সংগঠন এবং কর্মী সংগঠনের মধ্যে পার্থক্য। এই চ্যাপ্টার থেকে পার্থক্যই বেশি আসে, তার জন্য আমি পার্থক্যগুলোই বেশি দিয়েছি। তারপরে যে বিকেন্দ্রীকরণ ও ভার অর্পণের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। বিকেন্দ্রীকরণ বা ভার অর্পণের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা তোমরা পড়ে যাও। এরপরে যেটা আছে কার্যভিত্তিক সংগঠনের সুবিধা বা অসুবিধাগুলি বৈশিষ্ট্য করো। কার্যভিত্তিক সংগঠনের সুবিধা অসুবিধাগুলি ভালো করে পড়ে যাও, সুবিধা অসুবিধা বৈশিষ্ট্যগুলি ভালো করে পড়ে যাও, চারটা চারটা করে পড়লেই হবে। ঠিক আছে, তারপরে যে নিয়ম মাফিক সংগঠনের সুবিধা বা অসুবিধাগুলি পড়ে যাবে ভালো করে। তো আমি এই চ্যাপ্টার থেকে সাজেস্ট করব এই যে 3 নাম্বার কোশ্চেনটা, রৈখিক সংগঠন ও কর্মী সংগঠনের মধ্যে পার্থক্য, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ খুবই ভালো করে পড়ে যাবে। আর হচ্ছে বিকেন্দ্রীকরণ আর ভারারোপণের মধ্যে পার্থক্য, এই কোশ্চেন গুলো মানে কোশ্চেন গুলো এতটাই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, না কোনো কোশ্চেন বাদ দিয়ে বলা খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তো এই কোশ্চেন গুলো ভালো করে তোমরা পড়ে যাও। তারপরে যেটা আছে কর্মী পদ পূরণ, এখান থেকে কোনো কোনো বছর 2টা কোশ্চেন আসে, কোনো 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 বছর একটা কোশ্চেনই আসে, তার জন্য আমি দিয়েছি। তো রিপিট কোশ্চেন যেহেতু আসে তোমাদের, তার জন্য আমি রিপিট কোশ্চেনও দিয়েছি। যেরকম প্রথম কোশ্চেনটাই রিপিট কোশ্চেন দিয়েছি, যে কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎসে সুবিধা অসুবিধাগুলি লেখো 2টি করে, তো পড়ে যেও। তারপরে হচ্ছে কর্মী পদ পূরণ, কর্মী নিয়োগ, বাহ্যিক অভ্যন্তরীণ। ঠিক আছে, কোশ্চেন গুলো ভালোভাবে করবে। কর্মী পদ পূরণ বলতে কি বোঝো? কর্মী নিয়োগ, কর্মী পদ পূরণ, কর্মী নিয়োগ বা প্রবেশন জিনিসগুলো কিন্তু একই। ঠিক আছে, কর্মী পদ পূরণ বলেও আসতে পারে, কর্মী নিয়োগও আসতে পারে, প্রবেশন এটাও আসতে পারে। এর বাহ্যিক ও অভ্যন্তরীণ উৎস সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, বাহ্যিক আর অভ্যন্তরীণ যে আহ কর্মী পদ পূরণের বা কর্মী নিয়োগের বা
প্রবেশনের বাহ্যিক ও অভ্যন্তরীণ যে উৎসগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখে যাও। তারপরে হচ্ছে কর্মী নির্বাচন প্রক্রিয়াটি কি? কর্মী নিয়োগ প্রক্রিয়াকে অনুসরণ করে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করে যেও। প্রশিক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এগুলো ভালো করে তোমরা করে যেও। এরপরে চলে আসি নির্দেশদান। নির্দেশদানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম কোশ্চেনটা যেটা দিয়েছি আমি, যে একজন ভালো নেতা বা উত্তম নেতার গুণাবলীগুলি সংক্ষেপে আলোচনা করবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবারের জন্য। এরপরে যে নিয়ম মাফিক ও অনিয়ম মাফিক জ্ঞাতকরণের মধ্যে পার্থক্য দাও, অথবা এটা ধারণা বলেও সংক্ষেপে ধারণা করো, এটাও আসতে পারে। তো নিয়ম মাফিক ও অনিয়ম মাফিক জ্ঞাতকরণটা কি, এটা ভালোভাবে তোমরা পড়ে যেও। তারপরে নেতৃত্ব ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য পড়ে যেও। তারপরে হচ্ছে নির্দেশনা, ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব। এখান থেকে গুরুত্ব আর যে আছে উপাদান, এই দুটো কিন্তু ভালোভাবে তোমরা পড়ে যাও। বৈশিষ্ট্যটা 2 বছর এসেছিল, 2015 এবং 17। ঠিক আছে, তবু দিয়েছি। মানে ইন ডিটেলস এ তোমাদেরকে পড়তে হবে। ধারণা, নির্দেশনা, ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, উপাদানগুলি কি কি, ঠিক আছে, সবই পড়তে হবে। তো এরপরে যে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ এটা হচ্ছে বিভাগ কয়ের লাস্ট চ্যাপ্টার। নিয়ন্ত্রণ থেকে যেটা এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের ধাপগুলি কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপরে যে নিয়ন্ত্রণের সীমাবদ্ধতাগুলি আলোচনা, এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে যে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য বা উদ্দেশ্য, বৈশিষ্ট্য বলেও আসতে পারে যে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা আসতে পারে নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলি আলোচনা করো, আসতেই পারে। তারপরে যে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্কটা কি, ঠিক আছে, এই কোশ্চেনটা বিশেষ করে এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। 1 নম্বরে যে কোশ্চেনটা আছে নিয়ন্ত্রণের ধাপগুলি কি কি, আর 2 নম্বর কোশ্চেন নিয়ন্ত্রণের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ, বাকিগুলো পড়ে যাও। ঠিক আছে, এরপরে আমরা বিভাগ ক্ষয়ের বিষয়টাতে চলে যাই। বিভাগ ক্ষয়ে আর্থিক ব্যবস্থাপনা। এখান থেকে তোমাদের 6 নম্বরে 2টা কোশ্চেন আসে, কোনো কোনো বছর, কোনো কোনো বছরে একটা কোশ্চেন আসে। বেশিরভাগ ক্ষেত্রে 2টা কোশ্চেনই আসে, তার মধ্যে যেকোনো একটা কোশ্চেন করতে হয়, অথবা একটা কোশ্চেন থাকে। তো এখান থেকে তোমরা ভালোভাবে পড়বে সম্পদ সর্বাধিকরণকে কেন মুনাফা সর্বাধিকরণের চেয়ে ভালো বলা হয়। এর সঙ্গে এটা পড়বে স্থায়ী বা স্থির মূলধন এবং কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য। 2019-এ আসছিল, তবু রিপিট হওয়ার চান্স আছে। তারপরে কার্যকরী মূলধন বলতে কি বোঝো, এর গুরুত্ব বা তাৎপর্যগুলি ব্যাখ্যা করো। তো আমি বলবো যে এটা কার্যকরী মূলধনটা কি, ইন ডিটেলস এ পড়বে, সুবিধা অসুবিধা, উপাদান সবকিছুই পড়বে ভালোভাবে। মানে যত টপিক আছে ওটা পড়লে আরো ভালো হয়। তারপরে যে সম্পদ সর্বাধিকরণ করার পক্ষে যুক্তিগুলি লেখো। দেখো এই কোশ্চেনটা, প্রথম যে কোশ্চেনটা দিয়েছি না, যে সম্পদ সর্বাধিকরণকে কেন মুনাফা সর্বাধিকরণের চেয়ে ভালো বলা হয়, এই কোশ্চেনের রিলেটেড কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা। সম্পদ সর্বাধিকরণ আহ সর্বাধিকরণ করার পক্ষে যুক্তিগুলি লেখো। একই রিলেটেড কোশ্চেন। তো তো কোশ্চেন অনেক সময় কি হয়, আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা আসবে, কিন্তু একটু ঘুরিয়ে দিয়ে দিল আলাদা, মানে ওই টপিকের থেকে আসলে কিন্তু একটু আলাদা কোশ্চেন আসলো। তার জন্য আমি এই কোশ্চেনটা তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দিয়েছি। ঠিক আছে, এরপরে কার্যকরী মূলধনের নির্ধারণকারী বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কার্যকরী মূলধনটা তোমরা ভালোভাবে ইন ডিটেলস এ পড়ে যেও। তারপরে হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি দেখো। এই কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর তোমাদেরকে যেটা আগেও বলেছি, যে কোশ্চেন গুলো তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেগুলোও কিন্তু পড়ে যাও। এরপরে যেটা আমি বিপণন ব্যবস্থাপনার থেকে যে কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ দিয়েছি, সেগুলো হচ্ছে উত্তম ব্র্যান্ডিং এর বিষয়সমূহ, মানে ভালো ব্র্যান্ডিং করার জন্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা আলোচনা, সেগুলো আলোচনা করো। তারপরে যে বিপণন ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য, বিপণন আর বিজ্ঞাপন দুইটা আলাদা জিনিস, এদের মধ্যে পার্থক্য কি কি সেটা। অথবা একটু নমুনা কোশ্চেনে ছিল, তার জন্য আমার মনে হলো যে আমি দেখলাম যে নমুনা কোশ্চেন যেগুলো ছিল ওগুলো বেশিরভাগই কিন্তু এসছিল বিগত বছরগুলোতে। তার জন্য আমি এই কোশ্চেনটা দিয়েছি, বিপণনের অর্থ ও ধারণাটি ব্যাখ্যা করো। কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, তারপরে
লেবেল আটাইকরণের সুবিধা অসুবিধাগুলি লেখো। দুইটা পড়বে তিনটা করে, বা আলাদাভাবেও দিতে পারে, একসাথেও দিতে পারে, ঠিক নেই। তোমরা 4টা 5টা করে সুবিধা অসুবিধা পড়ে যেও, পয়েন্টগুলো ভালোভাবে পড়বে। এবং তোমরা যদি বানিয়েও লেখো কোশ্চেন অ্যান্সার গুলো, ঠিক যদি হয় বানিয়ে লেখো নিজের মতো করে, কিন্তু অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, তাহলে নাম্বার পেয়ে যাবে। মানে বইয়ের থেকে হুবহু যে লিখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, তোমরা আমাদেরকে নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। মানে কাট অফ মার্কস অতটাও করে না। তোমার যদি আহ, যে পয়েন্টটা তোমরা লিখেছো সেই পয়েন্টটা যদি ঠিক থাকে, লিখার ভিতরে বিষয়বস্তুগুলো যেটা বোঝাতে চাচ্ছ, স্যাররা যদি বুঝতে পারে নাম্বার ফুল দিয়ে দেবে। এরপর হচ্ছে বিজ্ঞাপনের সুবিধা বা গুরুত্ব। সুবিধা বা গুরুত্ব একই জিনিস, ঠিক আছে। বিজ্ঞাপনের ভূমিকা যাই আসুক না কেন, ওই একই পয়েন্ট লিখে দিতে পারবে, ঠিক আছে। তো অসুবিধা বলে যদি আসে, অসুবিধা বা সীমাবদ্ধতাগুলি লেখো। আহ, একই জিনিস, অসুবিধাগুলি লেখো বা সীমাবদ্ধতাগুলি লেখো, ঠিক আছে। এগুলো আসলে কিন্তু একই জিনিস তোমরা লিখে দিতে পারবে, ঠিক আছে। তো পয়েন্টগুলো ভালোভাবে পড়ে যেও। অনেক সময় কোশ্চেনটা ঘুরিয়ে আসলে স্টুডেন্টরা অনেকে ভাবে যে এটা তো পড়িনি আমি। তো এর জন্যই আমি তোমাদেরকে বা দিয়ে আমি আলাদাভাবে কি কোশ্চেন করতে পারে ওটাও বলে দিয়েছি, ঠিক আছে। এরপরে যেটা কোশ্চেন ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, প্রচার আর বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, আসতে পারে এই বছরের জন্য। তারপরে পণ্যের অভিজ্ঞতাকরণের সুবিধা অসুবিধা, খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে ভালোভাবে তোমরা লেভেলের আটাইকরণ, প্রচার বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য, পণ্যের অভিজ্ঞতাকরণের সুবিধা অসুবিধা ভালো করে পড়ে যাও, ঠিক আছে। আর উত্তম ব্র্যান্ডিং এর আলোচনার, ব্র্যান্ডিং এর বিশেষণ, এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো বলতে গেলে সবগুলোই খুবই মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, তবে যেগুলো বললাম বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু ভালো করে পড়ে যাও। এরপরে তো আমাদের যে লাস্ট কোশ্চেনটা, ঠিক আছে। তো আমাদের আর্থিক বাজারের থেকে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সেবি। সেবির কার্যাবলী আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। যদিও 2016-তে এসেছিল, তবু আসতে পারে। তারপরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসআই এর উদ্দেশ্যগুলি দেখো, এটা কোনো বছর আসেনি, এই কোশ্চেনটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে হচ্ছে শেয়ার বাজার বা গৌণ বাজার। শেয়ার বাজার যা, গৌণ বাজারও তাই, একই জিনিস। শেয়ার বাজার বলুক আর গৌণ বাজারই বলুক না কেন, এর কার্যাবলীগুলি আলোচনা করো, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রাথমিক বাজার এবং গৌণ বাজারের মধ্যে পার্থক্যগুলি লেখো, ঠিক আছে। আহ তো এই কোশ্চেন গুলো তোমরা পড়ে যেও। আশা করি তোমাদের সবার এক্সাম ভালো হোক, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।